এমন করছো কেন? ওঠো না প্লিজ, গোসল করে খাবার খেয়ে নাও। আদিল তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যেতে পারি আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকেও আমার সাথে যেতে হবে। তুমি আমাকে গোসল করিয়ে দেবে। রাজি হলে বলো, তাহলে আমি উঠছি, নইলে এভাবেই পড়ে থাকবো আমি। নূর হার মেনে নিল শেষমেশ। আদিলের কথা মেনে বলল শেষমেশ নেহা, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তখন আদিল বিস্তর হেসে ঝট করে উঠে নূরের সাথে ওয়াশরুমের দিকে এগোলো। ওয়াশরুমে ঢুকে নূর বলল, টি শার্ট খোলো। আদিল দুই হাত উঁচু করে বাচ্চাদের মতো করে তখন বলল, খুলে দাও তুমি। ফলে নূর অসহায় হাসলো আদিলের বাচ্চামো দেখে। টি শার্টের নিচ থেকে ধরে উপর দিকে তুলে মাথার উপর দিয়ে বের করতে চাইলো, কিন্তু নিজের থেকে লম্বা আদিলের উচ্চতার সামনে সে খাটো পড়ে গেল। ফলে তাই আদিল উপর দিকে ধরে নিজেই খুলে নিয়ে ফেলে দিল টি শার্টটা। নূরের সামনে দৃশ্যমান হলো আদিলের উন্মুক্ত চওড়া বুক আর সুঠাম দেহ। নজর যেন কেমন বিলাস হলো নূরের। অসবর নজর কেমন থমকে গেল নূরের। গলা শুকিয়ে আসছে হঠাৎই তার। অদ্ভুত শিহরিত অনুভূতিরা কেমন অপ্রস্তুত করে দিচ্ছে তাকে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নূর বাদে থেকে মগে করে পানি নিয়ে আদিলের কাঁধে ঢালো প্রথমে। তারপর শাওয়ার জেল ফোমে লাগিয়ে আদিলের হাতে পিঠে আর বুকে ঘষে দিতে লাগলো। আর আদিল দুষ্টুমি করে নিজের শরীরে ফেনা হাতে নিয়ে নূরের গায়ে ছিটিয়ে দিচ্ছে বারবার। আদিলের এরকম কাজে নূর মিছে বিরক্ত প্রকাশ করলেও তার মুখে ঠিকই হাসি ঝুলে আছে। আদিল হাসছে দুষ্টুমি করে, আর দুষ্টুমি তো তার বেড়েই চলেছে। সে এবার অনেকখানি ফেনা হাতে নিয়ে নূরের কাঁধে খোলা জায়গায় মাখিয়ে দিল। নূরের মাঝে সহসাই কেমন মৃদু কম্পনের আবির্ভাব ঘটল যেন। আর তা আরও বৃহৎ হলো আদিলের পরবর্তী ক্রিয়ায়, যখন আদিল আরও ফেনা হাতে নিয়ে নূরের পেটের কাছ থেকে কামিজ কিছুটা সরিয়ে নিয়ে পেটের ওপর সেই ফেনাটা মাখিয়ে দিল। ফলে বিদ্যুৎ বেগে শিহরিত বয়ে গেল নূরের সর্বাঙ্গে। জমাট বাঁধল সকল রক্ত কণাগুলো। ফলে কম্পনও ছড়ালো হাতে পায়ের মাঝে। নিজের বেসামাল অনুভূতিগুলোকে লুকিয়ে কোনো রকমে নূর অসহায় কণ্ঠে বলল, কি করছো হিরো? এমন করলে কিন্তু গোসল করাবো কি করে আমি? আদিলের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সে নূরের পেছনে হাত বাড়িয়ে শাওয়ারটা অন করে দিল হুট করে। সারের পানি গায়ে পড়তেই শিওরে উঠল নূর। আদিল নূরের হাত ধরে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, এইভাবে। নূর সাথে সাথে হকচকিয়ে উঠল। হকচকিয়ে কণ্ঠে বলল, আরে আরে হিরো, কি করছো তুমি? ভিজে গেলাম তো আমি। আদিল তখন বলল, তো যাও, আমি একা কেন গোসল করব? দুজনেই গোসল করবো একসাথে। কথাটা বলতে বলতে আদিল নূরের কোমর পেঁচিয়ে ধরে তাকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। নিজের ব্যালেন্স ঠিক রাখতে নূরের হাত গিয়ে পড়ল আদিলের কাঁধে। ফলে ভিজতে লাগলো দুজনের সারানের ঝর্ণাধারায়। শীতল পানিতে ভিজে একাকার দুটি মানব দেহ। নূরের বেসামাল অনুভূতি তাকে আরো বিপদ করে দিচ্ছে যেন। নিঃশ্বাসে গতিবেগ হচ্ছে ভারী, এলোমেলো ছন্নছড়া হচ্ছে সর্বাঙ্গের ইন্দ্রিয়। এদিকে আদিল তার দুষ্টুমি বজায় রেখে মাথা ঝাঁকিয়ে ভেজে তুলে পানিগুলো নূরের মুখে ছিটিয়ে দিল। তাতে যেন এবার নিঃশ্বাস আটকে গেল নূরের। শিহরণে পীড়নে জমে গেল তার অঙ্গখানি। আর আদিলের নজর স্থির হলো নূরের ভিজে মোহনীয় হওয়া মুখয়াবে। শাওয়ারের পানি তার মাথা থেকে গড়িয়ে চোখের ওপর বেয়ে, ঠোঁটের উপর বেয়ে, থুতনির ওপর দিয়ে নিচে গড়িয়ে যাচ্ছে। আদিলের নজরে সুব্রতার নেশার গাঢ় পারদ জমছে। মনে জাগছে নিষিদ্ধ বাসনা। আদিল নূরে থুতনির নিচে আঙুল রেখে থুতনি ধরে মুখটা উঁচু করে ধরল। আদিলে এমন স্পর্শে নূর চোখ বুজে ফেলল তৎক্ষণাৎ। ভারী নিঃশ্বাস আরো বুঝি ভারী হলো তার। কম্পনের মাত্রা হলো তীব্রতর। সারে পানি এবার বৃষ্টির ফোঁটার মতো ঝরঝর করে পড়ছে নূরের চোখ, মুখ আর ঠোঁটে। নূরের এই মোহনীয় অবতারে আদিলকে যেন মেরে ফেলছে। নূরের এই জবজবে ভেজা অধর যুগল দেখে পানির মাঝে দাঁড়িয়ে থেকেও যেন আগুন লেগে যাচ্ছে তার ভেতরে বাহিরে। ঝলসে যাচ্ছে তার বক্ষদের। নেশা বিমোহিত আদিল ধীরে ধীরে তরতর করে মুখ নামিয়ে অগ্রসর হলো নূরের সিক্ত অধর পানে। আর এক সময় তো মিলিত হলো নূরের অধরে। সর্বাঙ্গে তড়িৎ গতিতে বিদ্যুতের শিরোহনন বয়ে গেল নূরের। নূরের শরীরে কাঁটা দিয়ে উঠল প্রত্যেক লোমকূপে। আদিলের নেশা তাকে আরও চাহিদায় মাতাল করে দিল। ফলে সে নূরের অধরের সুমিষ্ট স্বাদে নিজেকে ডুবালো গভীরভাবে। তীব্র কম্পনের তোড়ে নূর টিকে থাকা দায় হয়ে গেল নূরের। বিবশ হয়ে এলো তার সর্বশক্তি। দ্রবীভূত হয়ে বুঝি এক্ষুনি নিচে পড়ে যাবে সে। নূর নিজেকে টিকিয়ে রাখতে তাই দু হাতে আদিলের কাঁধ খামচে ধরল। আর এতটাই জোরে ধরল যে নখগুলো যেন চামড়ার মাঝে দেবে যাচ্ছে। তাতে ভূক্ষেপহীন আদিল নেশায় পাগল হয়ে যাচ্ছে সে। এক হাত নূরের কানের নিচে রেখে চুলের মাঝে দিয়ে আর এক কোমরে আর শক্ত করে চেপে ধরে।
সেভাবেই থেকে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে লেগে গেল দুজন। অদরে ছেড়ে দিল আদিল। এবার ধীরে ধীরে নেমে এলো গলায় আর কাঁধে। নূরের গলা আর কাঁধে অদর লেপটিয়ে বিপদ করে দিল তাকে। শিহরণের ঝড়ে বেসামাল নূর খামচে ধরল আদিলের চুলের গোছা। কম্পনে বশীভূত নূর এতটাই জড়িয়ে ধরল যে আদিল হঠাৎ মাথার যন্ত্রণা অনুভব করলো। ফলে নূরকে ছেড়ে দিয়ে দু হাতে মাথা ধরল সে। তার চোখে মুখে ব্যথার ছায়া দেখা গেল। মাথা ধরে কেমন ঢুলতে লাগলো আদিল। আঁতকে উঠল নূর। সে আদিলকে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে হিরো, এমন কেন করছো? আদিল তখন ব্যথাতুর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ মাথা যন্ত্রণা করছে অনেক। নূর বুঝতে পারল আদিলের মাথার সমস্যা বেড়েছে হয়তো। অ্যাক্সিডেন্টে আদিলের মাথায় আঘাত পেয়েছিল, সে কারণে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। নূর শাওয়ার বন্ধ করে আদিলের শরীর মুছিয়ে দিয়ে তাকে ড্রেস চেঞ্জ করতে বলে বাইরে বেরিয়ে গেল। ড্রেস চেঞ্জ হয়ে গেলে নূর তাকে ধরে রুম নিয়ে আসলো। তারপর বিছানায় শুয়ে রেস্ট করতে বলল। তারপর সেও গিয়ে কাপড় পাল্টে নিল। কাপড় পাল্টে আবারও বাইরে এসে দেখলো আদিল চোখ বুজে শুয়ে আছে। নূর আর ডাকলো না তাকে। কিছুক্ষণ আরাম করলে মাথা ব্যথা হয়তো কমে যাবে তার। ভীষণ অপরাধ বোধ হচ্ছে নূরের। তখন এভাবে চুল না খামতে ধরলে এমনটা হতোই না। আবার সেই মুহূর্তের কথা মনে পড়তেই হঠাৎ লাজে রাঙা হলো নূরের মুখয়ব। ড্রেসিং টেবিলে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতেই যেন লজ্জায় মরে যাচ্ছে সে। আয়নায় দেখতে পেল তার উষ্ঠতল লাল হয়ে কেমন ফুলে আছে। হাতে হাতে লজ্জায় নূরের দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলল। আজ আর আয়নায় তাকাবে না সে। রাত প্রায় 1টার কাছাকাছি। আবি বিছানায় উপর হয়ে হাত পা ছড়িয়ে জান পান ছেড়ে ঘুমে কাঁদা তখন। আদিলের বাড়ি ফেরার পর থেকে এই বাড়িতে থাকে সে। আদিলে কখন কি এমার্জেন্সি পড়ে যায়, তাই আদিলে পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আবি এই বাড়িতেই থাকবে। নিচের লিভিং রুমে সাথে লাগোয়া রুমে মাত্রই আরামে ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ কানে কেমন থেকে থেকে ঝনঝন আওয়াজে শব্দ এলো। কয়েকবার এমন শব্দ আসার পর ঘুম ভেঙে গেল আবিরের। তার কেমন খটকা লাগলো মনে। এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, তাহলে এইসবের শব্দ কিসে আসছে? মাথায় চোট টোট ঢোকে নিত। এই বিষয়টা খতিয়ে দেখতে আবি ধীরে ধীরে উঠে রুমের বাইরে এলো। বুঝতে পারলো শব্দটা রান্নাঘর থেকে আসছে। চোর তাহলে রান্না করে। আবির তখন বলে উঠল বিড়বিড় করে, শালা খাও চোর, আজ তোর একদিন কি আমার একদিন। আমার লাঠি যতক্ষণ আছে আস্ত থাকবে না তুই। আমার বন্ধুর বাড়িতে চুরি করা, এই আবির দা সুপার হিরো থাকতে কখনোই তা সম্ভব না। আর যদি তোর 24 গোষ্ঠীর নাম না ভুলিয়ে দিচ্ছি তো আমার নামও আবির না। আবির কথাগুলো বলতে বলতে এদিকে ওদিকে তাকিয়ে চোরকে প্রহার করার জন্য হাতিয়ার খুঁজতে লাগলো। তেমন কিছুই পেল না সে। শেষমেশ ডাইনিং টেবিলে একটা ফ্রাই প্যান দেখতে পেল সে। আপাতত সেটাই হাতিয়ার হিসেবে হাতে তুলে নিল আবির। ফ্রাই প্যানের ডাঁটিটা দুই হাতে শক্ত করে ধরে গোল অংশটা উপর তুলে চোরকে মারার উদ্দেশ্যে তাক করে রান্নাঘরের দিকে এগোলো সে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে এগোলো সে। রান্নাঘরের দরজায় এসে ভেতরে এক পুরুষ অবয়ব দেখতে পেল সে। তবে অবয়বটি পেছন থেকেই দেখতে পেল। চোরকে মারার উদ্দেশ্যে আবির এবার ফ্রাই প্যানটা আরো উঁচু করে চোরের দিকে নিয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, ইয়া আলী। আবিরের চিল্লানোর শব্দ শুনেই সামনে থেকে বিহান তড়িৎ গতিতে ঘুরে তাকিয়ে তার দিকে ধেয়ে আসতে থাকা হাতিয়ার দেখে সেও দুই হাত উঁচু করে জোরে চিল্লিয়ে বলে উঠল, আ। বিহানের হাতে থাকা ফোনের টর্চে আলো এসে লাগলো আবিরের মুখে। ফ্রাই প্যান একেবারে বিহানের মুখের কাছাকাছি। সেই মুহূর্তে আবির তার হাতের ব্রেক কষল। চোরের জায়গায় বিহানকে দেখে ভ্যাপাচাকা খেয়ে গেল সে। ব্রুকুচকে বলল, বিহান তুই এত রাতে তুই এখানে কি করিস? থালা আরেকটু হলেই তো মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দিতাম মাথাটা। আর তুই এমন চোরের মতো করে করছিসটা কি এখানে? আবি খাইতে দেয় নাই তোরে, নাকি ঘর থেকে লাথি মেরে বের করে দিচ্ছে? আবি এক নিঃশ্বাসে কথাটা বলেই যাচ্ছিল। বিহান তখন বলে উঠল, আরে আরে, আমাকে কইতে তো দিবি, কখন থাইকা নিজেই কইয়া যাইবার লাগতো চল। আরে হালা, আমারে বাইর কইরা দিল কেলা, তোর ভাবি আমারে বের করে নাই। তখন আবির বলে উঠল, তাহলে এত রাতে এখানে কি পেতনির সাথে লুঙ্গি ডান্স করতে এসেছিস তুই? কি করছিস তুই এখানে? বিহান তখন বলল, আরে আসলে হঠাৎ হিয়ার বিরিয়ানি খাবার মন চাইছে। এই সময় মায়াগো হঠাৎ হঠাৎ আজব শখ লাগে, তাই এই জন্য বিরিয়ানি রান্না করছিলাম আমি। আবির তখন বলল ব্রুকুচকে, তো লাইট কেন বন্ধ রেখেছিস? তখন বিহান বলে উঠল, আসলে কেউ যাতে ডিস্টার্ব না হয় তাই লাইট জ্বালাই নাইকা। আবির তখন বলল, বাহ, কত মহৎ তুই। আর আমি তো ঘুমের ঘরে এখানে পাজামা পার্টি করতে এসেছি, তাই না? আচ্ছা বাদ দে এসব। তা তুই কি জানিস বিরিয়ানি কেমনে রাঁধতে হয়?
নাকি বিরিয়ানির জায়গায় খাটা রাঁধছিস তুই? বিহান তখন বলল, পারছি না তো অত ভালো, তাও চেষ্টা করতেছি। বউ আমার বাচ্চার জন্য কত কষ্ট করতেছে, আর আমি এইটুকু না পারলে কেমন পুরুষ হইলাম?